বিয়েবাড়িতে উপস্থিত সব আত্মীয়ের সামনে তারার গালে পরপর দুইটা থাপ্পড় মেরে নয়ন চেঁচিয়ে বলে উঠল, বিয়েবাড়ির সবার চোখের আড়ালে একটা ছেলের সাথে একা রুমে কি করে যেতে পারলি তুই? তারা এতটা নির্লজ্জ হয়ে গেছিস? ছি, ভাবতে আমার তোর প্রতি ঘৃণায় গা শিরশির করে উঠছে। নয়নের কথা শেষ হতে না হতে তারার দুই চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। লজ্জা আর ব্যথায় তারা ঠিক কোথায় মুখ লুকাবে বুঝতে পারল না। গাল দুটো ব্যথায় জ্বলছে। গালে হাত দিয়ে অস্ত্রসিক্ত নয়নে সবার দিকে একবার নজর দিল। বাড়ির সবাই নয়ন আর তারার দিকে চেয়ে আছে অবাক দৃষ্টিতে। তারা এবার শব্দ করে কান্না করে উঠল। তাতে নয়নের রাগটা যেন দ্বিগুণ হয়ে গেল। জোরে চিৎকার করে বলে উঠল, চুপ, একদম চুপ, একদম আমার সামনে ন্যাকা কান্না কাঁদতে আসবি না। তোর মতো নির্লজ্জ মেয়ে একটাও দেখিনি। এই শিক্ষা দিয়েছে তোকে মামার মামনি? ছি। বাড়ির সবাই এখনো নীরব। তারার বাবা সোফায় বসে আছে শান্ত হয়ে। নয়নের মা এবার নয়নের দিকে তেড়ে গেল। ধমকের স্বরে বলতে লাগলেন, নয়ন, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলছিস, তাও আবার এতগুলো লোকের সামনে। কোন সাহসে তুই ওর গায়ে হাত দিলি? নয়ন রাগে দাঁত কটমট করতে করতে বলল, তার আগে তুমি তোমার আদরের ভাইজিকে জিজ্ঞেস করো, ও একটা ছেলের সাথে একা রুমে দরজা বন্ধ করে কি করছিল। কথাটা শুনে উপস্থিত সবাই চমকে উঠল। তারার বাবা এখনো কিছু বললেন না, কিন্তু তারার মা রবিনা এবার গর্জে উঠে বললেন, নয়ন, এসব কি বলছিস তুই? তারা কেমন মেয়ে সেটা তুই খুব ভালো করে জানিস, তবু কেন এসব বলছিস? নয়ন প্রত্যুত্তরে কড়া স্বরে বলল, ভুল চিন্তাম মামনি। তারাকে আমি ভুল চিনেছিলাম। নিজের চোখে অবিশ্বাস করি কিভাবে বলো? আহসান সাহেব এবার মুখ খোলেন। শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, নয়ন, আমি তোর কথা এখনো বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আমাকে একটু বুঝিয়ে বলতো বাবা। নয়ন সোজাসাপটা উত্তর দিল, তারার ফাহিমকে আমি একই রুমে একই বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি মামু। কথাটা শুনোই আহসান সাহেব সোজা বসা থেকে দাঁড়িয়ে গেল। বাড়ির সকলের চক্ষু যেন চড়ক গাছে। তারা কথাটা শোনার সাথে সাথে দুই হাতে কান চেপে ধরে চিৎকার করে বলে উঠল, চুপ করো নয়ন ভাই, কি সব বলছো তুমি? তুমি যা দেখেছো তা সত্যি নয়। ফাহিম ভাই আর আমি। তারার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই একজন বলে উঠল, তারা আর আমি কাল সারা রাত একসাথে ছিলাম। কথাটা তারার কানে পৌঁছাতেই তারা পেছনে ফিরে দেখল ফাহিম দাঁড়িয়ে আছে। উপস্থিত সবাই এখনো সবকিছু বুঝে উঠতে পারছে না। ফাহিম কথাটা বলে সামনে এগিয়ে আসলো। নয়ন চোখ লাল করে তাকিয়ে আছে ফাহিমের দিকে। তারা অবাক স্বরে বলে উঠল, এসব আপনি কি বলছেন ফাহিম ভাইয়া? আমি আপনার সাথে কাল রাতে ছিলাম না। আপনি? ফাহিম তারাকে থামিয়ে দিল। বলে উঠল, তারা মিথ্যে কেন বলছো? ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। সত্যিটা সবার সামনে স্বীকার করে নাও, কেউ তোমাকে বকবে না, আমি আছি তো। তারার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। থম মেরে গেল মুহূর্তেই। ফাহিম এবার সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আর তারা দুজন দুজনকে ভালোবাসি চাচ্চু। আমরা নিজেদের ইচ্ছায় দুজন দুজনের কাছাকাছি এসেছি। এটা বলতে আমার কোনো লজ্জা নেই। এবার আপনাদের যা করার আপনারাই করে নিন। তারার এবার চুপ করে রইল, কোনো উত্তর দিল না। নয়ন আর সহ্য করতে পারল না। দুই হাতে ফাহিমের শার্টের কলার খাবড়ে ধরল। ফাহিমের নাক বরাবর ঘুষি মেরে বলে উঠল, তুই কোন সাহসে আমার তারার দিকে হাত বাড়িয়েছিস? কোন সাহসে আমার তারাকে ভালোবাসার কথা বলছিস? বলে আরো কয়েক দফা ঘুষি মারা শুরু করলো। ফাহিমও কম যায় কিসে। দুজনে মিলে মুহূর্তেই একটা ধস্তাধস্তি শুরু হয়ে গেল। বাড়ির বাকি সবাই মিলে ওদের দুজনকে থামানোর চেষ্টা করছে। তারা ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। নয়ন একাধারে ফাহিমকে ঘুষি মেরেই যাচ্ছে। ফাহিমের নাক দিয়ে ইতোমধ্যে রক্ত পড়া শুরু হয়ে গেছে। তবুও নয়ন থামছে না। পরিস্থিতি খারাপ দেখে আহসান সাহেব জোরে চেঁচিয়ে বলে উঠলেন, নয়ন, ফাহিমকে ছেড়ে দে। আমার সম্মান এভাবে নষ্ট করিস না তো তোরা। নয়ন ছাড়ল না। ওর কানে এখন আর কোনো কথাই ঢুকছে না। তারা আর চুপ করে থাকতে পারল না। তারা খুব ভালো করে নয়নকে চিনে। নয়ন কিছুতেই থামবার পাত্র নয়। তারা এবার জোরে চিৎকার করে বলে উঠল, নয়ন ভাই, থামো প্লিজ। আমি ফাহিমকে ভালোবাসি, ওকে আর মেরো না। নয়ন থেমে গেল। বেশি তো চোখে তাকালো তারার দিকে। ফাহিমকে ছেড়ে দিয়ে নিশ্চুপে উঠে দাঁড়ালো। ফাহিমের মুখে জয়ের হাসি। পরিস্থিতি কয়েক মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। এক বিষাক্ত নীরবতা ছেয়ে গেল পুরো বাড়িতে। নয়ন কিছুক্ষণ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে হনহন করে চলে বাড়ির বাইরে। নয়ন চলে যেতে তারা হাউমাউ করে কান্না করে উঠল।
তনয়া দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরল। তনয়া হলো তারার বড় বোন। সৈয়দ বাড়ি জুড়ে আজ থেকে তনয়ের বিয়ের উৎসব শুরু হয়েছিল। সকাল সকাল তনয়ের মেহেন্দির তোড়জোড় চলছিল। হুট করে কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। তনয়া তারার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, কাঁদে না বোন আমার, কি হয়েছিল সত্যি করে বল, সবটা খুলে বল। আর কেউ বিশ্বাস না করলেও আমি তোকে বিশ্বাস করি। আমার বোন কোনো খারাপ কাজ করতেই পারে না। প্লিজ বোন, চুপ করে থাকিস না, বল আমাকে। তারা একাধারে কান্না করে চলেছে। ফাহিমকে জুড়ে ফাহিমের মায়ের কান্নাকাটি চলছে। তনয়ের কথা শেষ হতেই ফাহিমের রিমা বেগম চেঁচিয়ে বলে উঠলেন, ও আর কি বলবে রে তনু, ও সেই মুখ আছে নাকি? তনয়া ঝাঁঝালো স্বরে বলে উঠল, আপনাকে কেউ জিজ্ঞেস করেনি চাচি, আপনি চুপ থাকুন। তনয়ের এমন ঝাঁঝালো স্বর শুনে রিমা বেগম চুপসে গেলেন। ফাহিম চুপ করে সোফায় বসে আছে। রুবিনা বেগম এবার তারাকে শান্ত স্বরে বলে উঠলেন, তারা আর চুপ করে থাকিস না, বল না মা, ভয় পাস না, আমরা আছি তো। তারার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এতক্ষণ পরে মুখ খুললেন ফাহিমের বাবা মোস্তফা। তারার সামনে এসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তারা মা, তুই ভয় পাস না, আমরা সবাই তোর পাশে আছি। তুই সবটা খুলে বলতো, ফাহিমকে কি তুই সত্যি ভালোবাসিস, নাকি ফাহিম তোর সাথে খারাপ কিছু করেছে? মোস্তফা সাহেবের কথা শেষ না হতেই রিমা বেগম গর্জে উঠলেন, বললেন, নিজের ছেলেকে অবিশ্বাস করে অন্যের মেয়ের মুখে তুমি সত্যি শুনতে চাচ্ছ? মোস্তফা সাহেব চোখ রাঙিয়ে তাকালেন স্ত্রীর দিকে, বললেন, তারা অন্যের মেয়ে না, আমার ছোট ভাইয়ের মেয়ে। আমাদের মধ্যে তোমার বা তোমার ছেলের কথা না বলাই মঙ্গল। চুপচাপ ফাহিমকে নিয়ে ঘরে যাও। রিমা বেগম স্বামীর রাগে চুপ হয়ে গেলেন। ফাহিম বসে বসে তামাশা দেখছে, কোনো রকম রিয়্যাক্ট করছে না। রুবিনা বেগম পুনরায় জিজ্ঞেস করলেন, আর চুপ করে থেকে ঝামেলা বাড়িয়ে দিস না মা, সত্যিটা বল। তারা এবার কিছুটা শান্ত হলো, কিন্তু কোনো উত্তর দিল না। মেয়েটা যে খুব ভয় পেয়েছে তা তনয় খুব ভালো করেই বুঝতে পারছে। তাই বলে উঠল, এখন এসব ছাড়ো মা, পরে সব জানা যাবে। যা হওয়ার তো হয়েই গেছে। আমি এখন ওকে ঘরে নিয়ে যাচ্ছি, বাকি আলোচনা পরে হবে। তনয়ের কথাটা বলেই তারাকে নিয়ে ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই আহসান সাহেব চেঁচিয়ে বলে উঠলেন, সত্যিটা না বলা অবধি তারা এক পাও এখান থেকে নড়তে পারবে না। তারা থেমে গেল, এবার চুপ করে রইল না। আহসান সাহেবের মুখোমুখি হয়ে দাঁড়ালো, খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, এতক্ষণ এখানে যা যা শুনেছ সব সত্যি বাবা। আমি ফাহিম ভাইকে ভালোবাসি, আর কাল সারা রাত আমি তার সাথেই তার ঘরে এক বিছানায় ছিলাম। বাকিটা আশা করি তোমাদের ব্যাখ্যা দিতে হবে না। আমা। তারা সম্পূর্ণ কথা শেষ না হতেই তারার গালে সজোরে থাপড় মেরে বসলেন আহসান সাহেব। তারা ঘাবড়ালো না। ওর মুখ দেখে মনে হচ্ছে যেন এই থাপ্পড়টার অপেক্ষায় ছিল। আহসান সাহেব পরপর দুটো থাপড় মেরে চিৎকার করে বলতে লাগলেন, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুই আমার মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি। ছি, আজ থেকে আমার কাছে তুই মৃত। আজ থেকে আমার একটাই মেয়ে। বলেই তিনি নিজের ঘরের দিকে হাঁটা শুরু করল। রুবিনা বেগম মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে স্বামীর পেছনে দৌড়ে গেল। রিমা বেগম ফাহিমকে নিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার আগে অবশ্য তারাকে কিছু বাজে কথা শোনাতে ছাড়েনি। মোস্তফা সাহেব অন্যান্য লোকজন ধরে বিদায় দিতে ব্যস্ত। তনয়া পরিস্থিতি সামলাতে না পেরে বাবাকে বোঝানোর জন্য আহসান সাহেবের রুমের দিকে গেল। একে একে সবাই চলে গেল। তারা ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে, নিশ্চুপ হয়ে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। শান্ত ভঙ্গিতে বসে বসে চোখের পানি বিসর্জন দিচ্ছে। হঠাৎ করে চিৎকার করে উঠল, পাগলের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, একটা ভুলের শাস্তি এতটা ভয়ানক কেন হলো? কেন আমাকে এভাবে একা করে দেওয়া হলো? কেন? কেন? শুধুমাত্র ভালোবাসার অপরাধে? নিজের চরিত্রে নিজে দাগ লাগানোর মতো বিষাক্ত অভিজ্ঞতা কোনো মেয়ের জীবনে না আসুক। শুনছান নীরবতা বিরাজ করছে চারদিকে। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে পরিবেশ। উত্তর দিকে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া রুমের ভেতরে ঢুকছে। তারা মেঝেতে বসে আছে, মাথাটা খাটের এক কোণে ঠেকানো। চোখ থেকে পানি পড়তে পড়তে গালের একপাশে দাগ বসে গেছে। চোখ দুটো ভয়ঙ্করভাবে ফুলে লাল হয়ে আছে। সারাদিন কিছু না খাওয়ায় শরীরটাও এবার বড্ড দুর্বল লাগছে। সারাদিনে তনয়া, রুবিনা বেগম সহ অনেকে ডাকাডাকি করে গেছে, কিন্তু কেউ তারাকে ঘর থেকে বের করতে পারেনি। বাড়ি জুড়ে নীরবতা চলছে। মেহেন্দের অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আজ বড্ড শান্ত। যে মেয়ে সারাদিন পুরো বাড়ির লাফিয়ে বেড়ায় সে মেয়ে আজ শান্ত। তারার চোখের সামনে শুধু নয়নের চেহারা ভেসে উঠছে।
নয়ন সেই যে বেরিয়েছে এখন অবধি কোনো খোঁজ মেলেনি। তারা এবার ডুকরে কেঁদে উঠল। কান্নারত স্বরে বলতে লাগলো, তুমি আমাকে অবিশ্বাস করলে নয়ন ভাই, তুমি তো জানতে আমি কেমন, তবু অবিশ্বাস করলে, একটু ভরসা করলে না আমাকে। তুমি কেন বুঝলে না যে তোমার তারা বাধ্য হয়েছে মিথ্যাটা বলতে? তারার বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি এক নিদারুণ যন্ত্রণায় ভুগছে মেয়েটা। এ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে? ফাহিমের ক্ষতস্থানে রিমা বেগম মলম দিতে ফাহিম ব্যথায় নড়ে চড়ে উঠল। বিরক্তির স্বরে বলল, আসতে দাও মা। রিমা বেগম অসহায় মুখে বললেন, আসতেই তো দিচ্ছি। কি অবস্থা করেছে আমার ছেলেটার। বলি, তোর হাতে কি শক্তি নেই? তুই কেন শুধু শুধু মার খেলি বলতো? ফাহিমের ঠোঁটের কোণে হাসি ফুটল। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল, আমার ক্ষত তো কিছুদিন পরেই সেরে যাবে মা, কিন্তু নয়নের বুকে যে ক্ষত দিয়েছি, সে ক্ষত যে জীবনেও সারবে না। রিমা বেগম ছেলের কথার মানে বুঝল না। অবুঝের মতো প্রশ্ন করলেন, তুই কিসের কথা বলছিস? ফাহিম উত্তর দিল না, শুধু বলল, কিছু না, তুমি বুঝবে না। তুমি বরং এখন নিজের ছেলের বউকে ঘরে তোলার ব্যবস্থা করো। তোমাকে যেভাবে বলেছি সেভাবে গিয়ে চাচুকে বোঝাও, বাকি কাজ চাচু নিজেই করবে। রিমা বেগমের মুখটা অন্ধকার হয়ে এলো। অসন্তোষ স্বরে বললেন, তারাকে আমার একদম পছন্দ না। কেমন সারাদিন ডেঙ্গি মেয়ের মতো সারা বাড়ি লাফিয়ে বেড়ায়, বকবক করে কানের মাছি উড়িয়ে ফেলে, বিরক্তিকর। রিমা বেগমের কথা শেষ না হতেই ফাহিম ধমকের স্বরে বলে উঠল, মা, আমি তারাকে ভালোবাসি। তারাকে আমার যে করে হোক চাই। তারার নামে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। ছেলের এমন ধমকে রিমা বেগম আর কথা বলার সুযোগ পেল না, বেরিয়ে গেল রুম থেকে। ফাহিম মোবাইলের ওয়ালপেপারে তারার হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, সরি আমার জান, বিশ্বাস করো, তোকে এভাবে কাঁদতে দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি তোকে এভাবে কাঁদাতে চাইনি, কিন্তু কি করব বল, আমি যে তোকে বড্ড ভালোবাসি। তোকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। আমার চোখের সামনে তুই নয়নের সাথে ঘুরে বেড়াবি, অন্য একজনকে ভালোবাসবি, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই তোকে সারা জীবন আমার কাছে রাখার জন্য এই জঘন্য খেলায় নামতেই হলো। আমাকে ক্ষমা করে দিস প্লিজ সোনা, কথা দিচ্ছি আজকে শেষ। একবার তোকে পেয়ে যায় আর কখনো তোর চোখে পানি আসার সুযোগ দিব না, প্রমিস। বলেই তারার ছবিতে শব্দ করে চুমু খেয়ে মোবাইলটা বুকের ভেতর আগলে রাখল। ফাহিমের চোখের কোণে পানি। যতই হোক, তারার প্রতি ওর ভালোবাসাটা তো সত্যি। ভালোবাসার লোভে যে ফাহিম অন্ধ হয়ে যাচ্ছে সেটাও নিজেও জানে না। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই জাহানারা বেগম দেখলেন নয়ন সিগারেট হাতে নিয়ে বেলকনির চেয়ারে বসে আছে। মাথাটা দেয়ালের সাথে ঠেকিয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখটা মলিন, চোখ দুটো ফুলে আছে। ছেলেটাকে দেখে জাহানারা বেগমের বুকের ভেতরটা ধক করে উঠল। আলতো করে হাত রাখল নয়নের কাঁধে। মায়ের ছোঁয়া পেতেই নয়ন তড়িঘড়ি করে চোখ খুলল, হাতের সিগারেট তাড়াতাড়ি ফেলে দিল। আমতা আমতা করে বলে উঠল, তুমি কখন এসেছো আম্মু? জাহানারা বেগম উত্তর না দিয়ে পাশের চেয়ারে বসল। ছেলের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বললেন, ভালোবাসি তারাকে। নয়ন চোখ ঘুরিয়ে নিল, প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমার একটু কাজ আছে আম্মু, আমি আসি। বলে উঠে দাঁড়াতে চাইল। জাহানারা বেগম ছেলেকে বাধা দিয়ে বলে উঠলেন, মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না বাবা। তুই তো নিজের মুখেই তখন সবার সামনে বলেছিস, তাহলে এখন আমাকে বলতে প্রবলেম কোথায়? নয়ন সময় নিল না, মাকে ঝাপটে ধরল দুই হাতে। বলতে লাগলো, আমার তারা আমাকে ঠকিয়েছে আম্মু, আমার বুকে ছুরি চালিয়েছে। বিশ্বাস করো, আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছে। আমি আর পারছি না সহ্য করতে। এই যন্ত্রণা থেকে মরে যাওয়াই ভালো। জাহানারা বেগম ছেলেকে আরো শক্ত করে বুকে আগলে নিলেন। তার চোখেও পানি। তার এমন শক্তপোক্ত ছেলেটা এমনভাবে ভেঙে পড়েছে, সে তা মানতে পারছে না। নিঃশব্দে নয়নের মাথায় হাত বোলাতে লাগলেন। ছেলের যন্ত্রণা কমার জন্য দোয়া করতে লাগলেন। তারা কাল সারা রাত ঘুমায়নি। সকাল সকাল বেরিয়ে এসেছে বাড়ি থেকে। আজকে তাকে নয়নের মুখোমুখি হতেই হবে, সত্যিটা জানাতেই হবে। কালকে ভয় পেয়ে এত বড় অন্যায় মেনে নেওয়াটা তার জীবনের সব থেকে বড় ভুল। সবার সামনে কালকে সত্যিটা বলে দিলে হয়তো আজকে তারাকে এভাবে কাঁদতে হতো না, সবার চোখে খারাপ হতে হতো না। তারা অনেক ভেবে শপথ নিয়েছে ওর যা হওয়ার হবে, কিন্তু সব সত্যি নয়নকে জানাতেই হবে। নিজের গায়ে এত বড় একটা মিথ্যা কলঙ্কের দাগ নিয়ে তারা সারা জীবন বাঁচতে পারবে না, কিছুতেই পারবে না।
বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, কিন্তু এত সকালে কোনো গাড়ি পাচ্ছি না। দূরে একটা রিক্সা দেখে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই কেউ একজন পেছন থেকে তারার হাতটা চেপে ধরল। তারার পা জোড়া থেমে গেল। অবাক নয়নে পেছনে ঘুরে দেখল ফাহিম দাঁড়িয়ে আছে। ফাহিমকে দেখেই তারার রাগটা যেন মাথা নেড়ে উঠল। ঘৃণায় অঙ্গ প্রত্যঙ্গ শিরশির করে উঠল। তারা ফাহিমের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। হাতটা সরিয়ে দিয়ে গর্জন করে বলে উঠল, আর একবার যদি আমার গায়ে আপনি হাত দেন, আমি ভুলে যাব আপনি আমার বড়। পায়ের জুতো খুলে মারবো আপনার মুখে। অনেক অত্যাচার সহ্য করেছি আর না। তারার কথা শেষ হতে ফাহিম হাসল। শান্ত স্বরে বলে উঠল, তুই রাগলে তোকে দেখতে খুব মিষ্টি লাগে রে তারা। তারার রাগটা এবার তরতর করে বেড়ে উঠল। ফাহিমের প্রতি ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল। এতটা বেহায়া হয় কি করে মানুষ? তারা দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি কোন মাটিতে তৈরি বলুন তো? আপনার ভেতর কি সামান্য পরিমাণ লজ্জাবোধ নেই? একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনি। একটু অনুশোচনা হচ্ছে না? ফাহিমের মুখের হাসিটা মিলিন হয়ে গেল। নিম্নস্বরে বলে উঠল, বিশ্বাস কর, আমি এসব কিছু চাইনি। আমি কখনো তোর সম্মান নষ্ট করতে চাইনি। কিন্তু কি করব বল? চোখের সামনে তোকে অন্য কারো হতে দেখতে দিতে পারবো না আমি। ফাহিমের কথা শেষ হতে না হতেই তারা শক্ত কণ্ঠে বলে উঠল, তাইলে মেরে ফেলুন আমাকে। ফাহিম আটকে উঠল। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। ভয়ে বুকটা ধক করে উঠল। ভয়ের তো স্বরে বলে উঠল, তারা, কি বলছিস এসব? তারার চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি। মুখটা শুকিয়ে গেছে এক রাতেই। তারা এবার শব্দ করে কান্না করে উঠল। কান্নারত স্বরে বলতে লাগলো, হ্যাঁ, মেরে ফেলুন আমাকে। এমনিতেও আমি বাঁচতে পারবো না। এত বড় কলঙ্কের বোঝা নিয়ে কেউ বাঁচতে পারে বুঝি? আমি তো এক রাতে হাঁপিয়ে গিয়েছি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বারবার। আমি হয়তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মেয়ে যে নিজের গায়ে নিজে দাগ লাগিয়েছি। আপনার হুমকিতে ভয় পেয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। আমি আর বাঁচতে পারছি না ফাহিম ভাই। আমাকে মেরে ফেলুন প্লিজ। আত্মহত্যা মহাপাপ না হলে কাল রাতেই নিজেকে শেষ করে দিতাম। চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, বিশ্বাস করুন। আমাকে প্লিজ মেরে ফেলুন। এতটা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। হয় আমাকে আমার মতো বাঁচতে দিন, নয়তো মেরে ফেলুন। মেরে ফেলুন আমাকে, মেরে ফেলুন। কথাগুলো বলতে বলতে তারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। পাগলের মতো শব্দ করে কান্না করতে লাগলো। ফাহিম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের সামনে তারাকে এভাবে কাঁদতে দেখে নিজের ভেতরে জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সত্যি বলতে ফাহিমের ভেতরে ভেতরে অনুশোচনা হচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। কারণ ও যে কোনো কিছুর বিনিময়ে তারাকে নিজের করে নেবেই। ফাহিম হাঁটু ভেঙে বসল। তারার গালে হাত রাখার জন্য হাত বাড়াতেই তারা ছিটকে হাত ছড়িয়ে ফেলল। চিৎকার করে বলল, ছোবেন না আমাকে। ফাহিমের হাত কাঁপছে, তবুও শান্ত স্বরে বলল, এভাবে কাঁদিস না প্লিজ। আমি সব ঠিক করে দেব। সবটা ঠিক করে দেব। আমি ভুল করেছি, অন্যায় করেছি। আমি নিজের সব দোষ মানছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। সত্যি অনেক ভালোবাসি তারা। আমি সব ঠিক করে দেব আমার জান। তবু এভাবে কাঁদিস না। তারা অশ্রুসিক্ত নয়নে ফাহিমের দিকে তাকালো। কান্নারত স্বরে বলতে লাগলো, সব ঠিক করে দিবেন? সিরিয়াসলি? কি ঠিক করবেন আপনি? পারবেন আমার হারানো সম্মান আমাকে ফিরিয়ে দিতে? পারবেন আমার শরীর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে? পারবেন বলেন? ফাহিম উত্তরে নিশ্চুপ হয়ে রইল। তারা কিছু বলল না। দুই হাতে চোখের পানিগুলো মুছে নিল। উঠে দাঁড়ালো। শক্ত স্বরে বলল, যদি আমাকে এক বিন্দু পরিমাণ সত্যি ভালোবাসেন, তাহলে দয়া করে আমাকে আটকাবেন না। বলে এগিয়ে চলো সামনের দিকে। ফাহিম সেখানেই বসে রইল। ফাহিমের চোখের কোণেও অশ্রুকণা চিকচিক করছে। কিছুক্ষণ অনেক ভাবনা চিন্তা করে পরক্ষণে চল শক্ত করে নিজে নিজেই বলে উঠল, আমি তোকে কিছুতেই অন্যের হতে দিব না। কিছুতেই না। এতে যদি আমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হতে হয়, তাহলে আমি তাতেই রাজি। ভালোবেসে না হয়ে নিকৃষ্ট হলাম, দোষ কি তাতে? নয়ন সারা রাত ঘুমাতে পারেনি। বিছানার উপর ছটফট করছে। কাল রাতে জাহানারা বেগম জানিয়েছেন তারার ফাহিমের বিয়ে ঠিক করা হয়েছে। তনয়েদের বিয়ের পরেই তারার ফাহিমের বিয়েটা সেরে ফেলবেন। এসব শুনে নয়ন সিদ্ধান্ত নিয়েছে ও এখানে থাকবে না। মাকে নিয়ে চট্টগ্রাম চলে যাবে। সেখানে নিজের জীবনটা নিজের মতো করে সাজাবে। নিজের ভেতরের যন্ত্রণা কমাতে ফজরের নামাজ পড়ে নয়ন ছাদে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ করে চোখ গেল বাড়ির মেইন গেটের দিকে। সেখান দিয়ে তারা হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকে আসে। তারাকে দেখে নয়নের বুকের যন্ত্রণাটা যেন দ্বিগুণ বেড়ে গেল।
আবার এত সকালে তারাকে এখানে দিকে অবাক হলো বটে। তারা বাড়ির ভেতর ঢুকে আসতেই নয়ন ছাদের থেকে নেমে এলো। দরজার সামনে আসতেই তারার মুখোমুখি পড়ে গেল। নয়নকে হুট করে এভাবে সামনে দেখিয়ে তারা ঘাবড়ে গেল কিছুটা। তারার মুখের দিকে তাকিয়ে নয়নের বুকটা মচড়ে উঠল। মেয়েটা একদিনেই ভেঙে গেছে পুরো। চোখ দুটো অশ্রুসিক্ত, তাই আরো বেশি মায়াবী লাগছে। গায়ের ওড়নাটা মাথায় পেঁচানো, বেশি কান্না করায় গাল দুটো ফুলে আছে, ঠোঁট তিরতির করে কাঁপছে। নয়নের খুব ইচ্ছে করছে তারাকে বুকের ভেতর ঝাপটে ধরতে। ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে হাত বাড়ালো তারার দিকে। পরক্ষণে আবার গুটিয়ে নিল নিজেকে। তারা এখন অন্যের আমানত ভেবে নয়ন দুকদম পিছিয়ে গেল। চল শক্ত করে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? তারা যেন এই প্রশ্নটার মুখোমুখি হতে এসেছে, তাই দেরি না করে উত্তর দিল, তোমার সাথে আমার অনেক কথা আছে নয়ন ভাই। নয়ন মুখ ফিরিয়ে নিল, কাটকাট গলায় বলে উঠল, আমার তোর সাথে কোনো কথা নেই, চলে যা এক্ষুনি। তারা এগিয়ে আসলো। নয়নের মুখোমুখি দাঁড়িয়ে অসহায় স্বরে বলে উঠল, প্লিজ নয়ন ভাই, আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমার কথাগুলো একবার শোনো। নয়নের সাহস নেই তারার চোখে চোখ রাখার। কেন জানি না মন বলছে তারার কথাগুলো শোনা দরকার। তাই দৃষ্টি অন্যদিকে রেখে বলল, কি কথা আছে শুনি। তারা দীর্ঘশ্বাস ছাড়ল, কাঁপাকাঁপি হাতে হাত রাখলো নয়নের দুই গালে। অসহায় চোখ তাকালো নয়নের দিকে, শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে তুমি ভালোবাসো তাই না? বলো না, আমাকে ভালোবাসো। নয়নকে প্রত্যুত্তরে এবারও চুপ থাকতে দেখে তারা অধৈর্যের স্বরে বলল, প্লিজ চুপ করে থেকো না, বলো না ভালোবাসো। নয়ন তারার হাত দুটো সরিয়ে নিল, শক্ত স্বরে বলে উঠল, এ সমস্ত আজাইরা কথা বলার থাকলে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নয়তো আমি কি করব নিজেও জানি না। তারার চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। থেমে থেমে বলতে লাগলো, আমি যদি তোমাকে কিছু বলি বিশ্বাস করবে আমাকে? বিশ্বাস করার মতো হলে করব। তারা পুনরায় বলে উঠল, ফাহিম ভাই আমাকে ফাঁসিয়েছে। নয়ন ভাই, আমি কালকে যা যা বলেছি সব কিছু বাধ্য হয়ে বলেছি। আমার কথাগুলো একটু শুনবে প্লিজ? আমার অনেক কিছু বলার আছে তোমাকে, প্লিজ একটু শুনো। এখন এসব কথা বলার মানে কি? নয়নের প্রশ্নে তারা জবাব দিল, কারণ আমি জানি আমাকে আর কেউ বিশ্বাস না করলেও তুমি আমাকে বিশ্বাস করবে। তা তারা কথা শেষ না হতেই নয়ন সজোরে গালে একটা থাপ্পড় মেরে তারার গাল শক্ত করে চেপে ধরল। ব্যথা তৎক্ষণাৎ তারা শব্দ করে উঠল। নয়ন রাগে চিৎকার করে বলে উঠল, কালকে এতগুলো মানুষের সামনে নিজের সাথে নিজের পরিবারের সম্মান নষ্ট করার আগে একথা মাথায় আসেনি। কালকে নিজের হাতে তুই তোর সাথে তোর পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এখন এসেছিস নাটক করতে। নয়ন তারার গাল চেপে ধরে আছে শরীরের সমস্ত শক্তি দিয়ে। তারার মনে হচ্ছে ওর গাল ভেঙে দাঁতের সাথে মিশে যাচ্ছে। ব্যথায় বারবার কোকিয়ে উঠছে, চোখ থেকে পানি পড়ছে। তারা নয়নের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে আর্তনাদের স্বরে বলে উঠল, নয়ন ভাই ছাড়ো, আমার ব্যথা লাগছে। নয়ন চেঁচিয়ে বলতে লাগলো, লাগুক, তুই আমাকে যে আঘাত দিয়েছিস তার কাছে এই আঘাতটা সামান্য। এই আঘাত তুই প্রাপ্য, কিন্তু আমাকে যে আঘাত দিয়েছিস সেই আঘাতটা কি আমি প্রাপ্য ছিলাম? তারা তারা চুপ করে রইল, নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। নয়নের চেঁচামেচি শুনে জাহানারা বেগম ভেতর থেকে দৌড়ে আসলেন। অবাক হয়ে বলে উঠলেন, এ কি নয়ন, কি করছিস? মেয়েটাকে ছাড়। বলতে বলতে তিনি নিজেই তারাকে ছাড়িয়ে নিল। চোখ গরম করে নয়নের দিকে তাকিয়ে বললেন, তুমি আজকাল খুব সহজে মেয়েদের গায়ে হাত তুলো দেখছি নয়ন। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? আমার শিক্ষার অপব্যবহার করছো তুমি। নয়ন রাগে থরথর করে কাঁপছে, কথা বলতে অবধি পারছে না। 2 হাতে নিজের চুলগুলো খামচে ধরে বলে উঠল, এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি চলে যেতে বলো আম্মু, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তারা অশ্রুসিক্ত চোখে নয়নের দিকে তাকালো। পরক্ষণেই জাহানার বেগমকে ঝাপটে ধরে বলে উঠল, তুমি তো আমাকে বিশ্বাস করো ফুপ্পি, তুমি আমার কথাগুলো একটু শোনো, বিশ্বাস করো। কাল আমি যা করেছি, যা বলেছি সব বাধ্য হয়ে বলেছি। আমার নিজের মুখে সব স্বীকার করা ছাড়া উপায় ছিল না। প্লিজ আমার সব কথাগুলো একটু শোনো। তোমরা ছাড়া আমাকে বিশ্বাস করার কেউ নেই ফুপ্পি। তারার কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। তারার অসহায় মুখের দিকে তাকিয়ে নয়নের যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু রাগের চোটে কিছু বলতে পারছি না। নয়ন ভেবেই পাচ্ছে না তারার মতো বুদ্ধিমান মেয়ে কি করে কালকে এত বড় একটা বোকামি করলো। নয়ন আগে থেকেই জানতো যে ফাহিম তারাকে বিগত কয়েকদিন ধরে ব্ল্যাকমেল করছে।
ঠিক কী নিয়ে ব্ল্যাকমেল করছে তা জানার জন্যই নয়ন কালকে সবার সামনে এনেছিল বিষয়টা। ভেবেছিল তারা কালকে নিজের সম্মান বাঁচাতে সবটা স্বীকার করবে। তারপর নয়ন বাকি প্রমাণসহ ফাহিমের কীর্তিকলাপের কথা সবাইকে জানাবে। কিন্তু তারা কালকে নিজের হাতে নিজের সম্মান নষ্ট করবে এটা নয়ন কিছুতেই ভাবতে পারছে না। যতবার ভাবছে ততবার মাথা হ্যাং মেরে যাচ্ছে। এখন যেহেতু তার আর ফাহিমের বিয়ে ঠিক হয়ে গেছে, সেহেতু এই বিষয়টা নিয়ে নয়ন আর ভাবতে চায় না। নয়নের বাবা নেই, মাকে কাল কথা দিয়েছে আর কোনো ঝামেলা করবে না, তাই নয়ন চুপ করে দাঁড়িয়ে আছে। বার কয়েক নিঃশ্বাস নিল জোরে জোরে, তারপর শান্ত স্বরে বলে উঠল, তারা বাড়ি যা, তোর সাথে আমরা কেউ কোনো রকম কথা বলতে চাচ্ছি না, বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তারা তৎক্ষণাৎ নয়নের পা জোড়া জড়িয়ে ধরল, বলতে লাগলো, প্লিজ নয়ন ভাই, চলে যেও না, আমার কথাটা একটু শোনো, তুমি এভাবে মুখ ঘুরিয়ে নিলে আমি বাঁচতে পারবো না, বিশ্বাস করো। নয়ন ঠায় দাঁড়িয়ে আছে। তারার কথা যত শুনছে তত রাগ বাড়ছে। নিজের সব কালকে শেষ করে আজকে এসব করার মানে খুঁজে পাচ্ছে না নয়ন। তারা কেউ কিছুতেই সহ্য করতে পারছে না। আজকেও যত যা বলুক, সবাই যতই বিশ্বাস করুক, কিন্তু কালকে যেই মানুষগুলো উপস্থিত ছিল সেই মানুষগুলো তো আর এসব বিশ্বাস করবে না, বিশ্বাস করার কথাও না। যা রটার তা তো এক রাতেই রটে গেছে। জাহানারা বেগম তারাকে নয়নের থেকে ছাড়িয়ে নিয়ে বললেন, কি করছিস এসব, মাথা খারাপ হয়ে গেছে তোর? তারা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। তোমরা কেউ আমার কথাটা শুনছো না। আমি দোষ করেছি, অন্যায় করেছি, কিন্তু কেন করেছি এটা কেউ শুনতে চাচ্ছ না। পৃথিবীর কোনো মেয়ে কি চায় তার চরিত্রে দাগ লাগুক? সমাজের লোক মেয়েটাকে চরিত্রহীন, নোংরা মেয়ে বলো, এটা কেউ চায়? তোমরা কেন বুঝতেছো না? আমি পরিস্থিতির শিকার। আমার কাছে ওই মুহূর্ত সব স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না। চাচু আর ফাহিম ভাইয়া আমাদের সবাইকে ঠকিয়েছে। তারা বাবা ছেলে মিলে আমাকে আর আমার পরিবারকে ধ্বংস করার খেলায় নেমেছে। তারার কথাগুলো শুনে জাহানারা বেগম আর নয়ন দুজনেই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। ফাহিমের কথা না হয় জানতো ওরা, কিন্তু মোস্তফা সাহেব, তার নাম কেন আসছে এখানে? জাহানারা বেগম বেশ অবাক স্বরে বলে উঠলেন, ছোট ভাইজান, কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস? ছোট ভাইজানের নাম কেন আসছে এখানে? বলেই থামলেন। তারা পুনরায় বলে উঠল, হ্যাঁ, তোমার ছোট ভাইজান, যার ভদ্র মুখোশের আড়ালে নোংরা রূপটা তোমরা কেউ দেখনি। জাহানারা বেগম এবার ধমকে উঠলেন, তারা, আর একবার তুই আবল তাবল বললে আমার থেকে খারাপ কেউ হবে না। যে মানুষটা তোকে নিজের মেয়ের মতো ভাবে, যে মানুষটাকে নিয়ে তুই এসব বলছিস, তোর কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? জাহানারা বেগম ভাইয়ের নামে এসব শুনে নিজেকে শান্ত রাখতে পারছে না কিছুতেই। নয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু এখন মুখ খুলল, শান্ত বাণীতে বলল, আম্মু, তারাকে সম্পূর্ণ কথা শেষ করতে দাও। তারা তুই বল, আমি শুনছি। নয়নের অভয়বাণী পেয়ে তারা কিছুটা সাহস পেল এবার। শান্ত স্বরে বলতে লাগলো, চাচ্চু, আমাকে নিজের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার বাবার নামে শেষ সম্পত্তির ও ব্যবসার অংশ তাদের নামে করে নিতে চাই। তোমরা হয়তো জানো না, চাচু বাবার কাছে প্রস্তাবও রেখেছিল, কিন্তু আমি রাজি ছিলাম না বলে বাবাও প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সেই থেকে চাচুর আমার আর আমার বাবা দুজনের ওপরে রাখছিল। তোমাদের লোকচক্ষুর আড়ালে সে আমাকে প্রতিদিন হুমকি দিত, বাজেভাবে ভয় দেখাতো, কিন্তু আমি কখনোই তার হুমকিতে ভয় পেতাম না, উল্টো প্রতিবাদ করতাম। বাড়ির কাউকে এই বিষয় বলার সাহস হয়নি, কারণ আমি জানি আমাদের পরিবারটা ভেঙে যাক। আমি ঘুমালে যে কিছু টের পাই না তা তোমরা খুব ভালো করে জানো। আমি তো রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমাই, কিন্তু সেদিন আমরা সবাই অনেক রাত অবধি জেগেছিলাম। নয়ন ভাই, তুমিও তো ছিলে আমাদের সাথে, বলো। ফাহিম ভাইয়াও তো ছিল আমাদের সাথে। আমরা সবাই মিলে তো ছাদে আড্ডা মেরে প্রায় ভোর রাতের দিকে যে যার রুমে গিয়েছিলাম। আমার চোখে এত ঘুম ছিল যে আমি দরজা বন্ধ না করে শুয়ে পড়েছিলাম। হুট করে ঘুমের মধ্যে টের পেলাম কেউ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমের মধ্যে বুঝতে পারছিলাম না কে সে। যখন ভয় পেয়ে চোখ খুললাম তখন দেখলাম ফাহিম ভাইয়া আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। এইটুকু বলে থামলো তারা। এর পরের ঘটনার নয়নের জানা। সকাল 9টা বেজে গিয়েছিল, কিন্তু তারা তখনও ঘুমেছিল। বিয়েবাড়িতে কেউ এত বেলা অবধি ঘুমায় না। সবাই যখন যে যার কাজে ব্যস্ত, তখন নয়ন খেয়াল করলো তারা নেই, তাই তারাকে ডাকতেও রমে গিয়েছিল।
আর তখনই তারা আর ফাহিমকে নয়ন এক বিছানায় দেখে নিয়েছিল। কিছু সময়ের জন্য নয়ন তারাকে অবিশ্বাস করলেও যখন দেখল তারা ফাহিমকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল, তখন নয়ন বুঝতে পেরেছিল এটা ফাহিমের কাজ। তারা কিছু সময় থেমে আবার বলতে শুরু করলো, সেদিন যখন আমি সবার সামনে সত্যিটা বলার জন্য মুখ খুললাম, তখন বারবার ফাহিম ভাই আমাকে চুপ করে দিয়েছে। যখন ফাহিম ভাইকে তুমি মারতেছিলে, তখন সবাই তোমাকে থামানোর জন্য ব্যস্ত ছিল। ওই টাইমে চাচু আমার কাছে এসে সবার আড়ালে বলেছিল, আমি যদি ওই মুহূর্তে সবটা নিজের মুখে না স্বীকার করি, তাহলে সে। তারার কথার মাঝে নয়নের মনে পড়ল ফাহিম তারাকে কেন ব্ল্যাকমেল করছে। প্রশ্নটা মাথায় আসতেই নয়ন সাথে সাথে জিজ্ঞেস করল, তুই এসব কথা বাদ দে, আসল কথাটা বল এখন, কোনটা? তারার পাল্টা প্রশ্ন নয়ন দাঁত মুখে খিচে প্রশ্ন করল, এত কথার মাঝে তুই তো আসল কথাটাই বলতে ভুলে গেলি। ফাহিম তোকে কেন ব্ল্যাকমেল করে? তারা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, তারপর শান্ত স্বরে বলে উঠল, আমার ড্রেস চেঞ্জ করার একটা আপত্তিকর ভিডিও আছে তার কাছে। আমার ড্রেস চেঞ্জ করার আপত্তিকর ভিডিওটা যদি ফাহিম ভাই ভাইরাল করে দেয়, তাহলে আমার কি হবে নয়ন ভাই? এখন তো আমি শুধু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিবার কাছেই খারাপ, চরিত্রহীন মেয়ে, কিন্তু তখন তো পুরো দুনিয়ার কাছে ভাইরাল গার্ল হয়ে যেতাম। আমি সেদিন ভয় পেয়েও নিজের নামে কলঙ্ক রটাতে চানি, বিশ্বাস করো ফুপ্পি। কিন্তু চাচ্চু বাধ্য করেছে। চাচু ভিডিও সম্পর্কে জানতো, কাল সবার আড়ালে বলেছিল আমি যদি স্বীকার না করি তাহলে সে নিজে ভিডিওটা ভাইরাল করে দেবে। বিশ্বাস করো, আমি ওই পরিস্থিতিতে সত্যি ভয় পেয়েছিলাম, তাই তখন যা মুখে আসছে বলে দিয়েছি। বিশ্বাস করো, আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, আমি ইচ্ছে করে এসব করিনি। তোমরা একটু বিশ্বাস করো, আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। প্লিজ নয়ন ভাই, একটু বিশ্বাস করো আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। কথাগুলো বলতে বলতে তারা মেঝেতে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করলো। জাহানারা বেগম নিজের কানে শোনা কথাগুলো বিশ্বাস করতে পারছে না। নিজের ভাইয়ের এত জঘন্য রূপটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। জাহানারা বেগম ঘৃণা, রাগ, ক্ষোভ নিয়ে বলে উঠলেন, ছোট ভাইজান এতটা নিচে নামতে কি করে পারল? যাকে সবার সামনে নিজের মেয়ে বলে বেড়ায় তার এই সর্বনাশ করতে এত বড় একটা নোংরা কাজ করলো। ছি, ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুই ওই নোংরা মানুষগুলোকে ভয় পাচ্ছিস তারা? তুই ওই নোংরা মানুষগুলোর হুমকিতে এত বড় একটা অন্যায় চুপচাপ মেনে নিয়েছিস? ওই মানুষগুলোর জন্য কষ্ট পাচ্ছিস, চোখের জল ফেলছিস? একদম না, একদম কাঁদবি না, একদম চোখের জলগুলো নষ্ট করবি না। ওঠ এক্ষুনি। বলেই তিনি তারাকে দাঁড় করালো। দুই হাতে চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, একদম কাঁদবি না মা, তোর ফুপ্পি আছে তো, তোর পাশে সবসময় থাকবে। তারা এবার জাহানারা বেগমকে জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো শব্দ করে। নয়ন চুপচাপ দাঁড়িয়ে, দৃষ্টিতে মেঝেতে সীমাবদ্ধ, কোনো শব্দ করছে না, কথা বলছে না। জাহানারা বেগম তারাকে নিয়ে ভেতরে গেল, সোফায় বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, পানিটা খেয়ে নাও, শান্ত হও একটু মা, আর কান্না করে না। তারা শুনল, পানিটুকু ঢকঢক করে গিলে ফেলল, কোনো রকমে শান্ত করলো নিজেকে। নয়ন ভেতরে এসে তারাকে উদ্দেশ্য করে বলল, আমার রুমে এত একটু কথা আছে তোর সাথে। তারা জাহানারা বেগমের দিকে তাকালো। জাহানারা বেগম তারার মাথায় হাত বুলিয়ে বললেন, আমরা আছি তো, তুই চিন্তা করিস না। নয়ন ডাকছে যা, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসি। খেয়েছিলি কিছু? তারা মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহানারা বেগমের আদেশ পেয়ে তারা নয়নের রুমের দিকে যেতে লাগলো। বুকের ভেতর ধুকপুক করছে, হার্টবিট বড্ড ফাস্ট চলছে। নয়নের দরজার সামনে এসে রুমের ভেতর ওকি দিতে দেখল নয়ন বিছানায় বসে আছে, মুখটা দুই হাতে চেপে মাথা নিচু করে আছে। ওখানে দাঁড়িয়ে চোরের মতো ওকিঝুঁকি দেওয়ার জন্য তোকে ডাকা হয়নি। কথাটা তারার কানে যেতেই তারা ধরফড়িয়ে উঠল, মাথা নিচু করে ওড়নাটা হাতে পেঁচাতে পেঁচাতে রুমে ঢুকলো। নয়ন বলল, তো তুই আজকাল ড্রেস রাস্তাঘাটে চেঞ্জ করস? এটা কেমন কথা নয়ন ভাই? তাহলে তো ড্রেস চেঞ্জ করাটা মানুষ ভিডিও করে কিভাবে? তারা দীর্ঘশ্বাস নিল, শান্ত স্বরে বলল, আমার রুমে হিডেন ক্যামেরা লাগানো ছিল। এবার নয়ন মাথা তুলে তাকালো, চোখ দুটো লাল হয়ে আছে। তারা সে চোখে তাকিয়ে ভয় পেল। নয়ন দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে বেদ্যপ। তারা সাথে সাথে গালে হাত দিয়ে বসে রইল। নয়নকে এত শান্ত স্বরে কথা বলতে দেখে অবাক হলো। নয়ন উঠে দাঁড়ালো, কঠিন স্বরে বলতে শুরু করলো, কেমন মেয়ে তুই? তোর রুমে একজন ক্যামেরা লাগিয়ে তোর ভিডিও ধারণ করলো, আর তুই কিছু টের পেলি না?
তোকে এক্সট্রা রুম কেন দেওয়া হয়েছে? তুই বড় হয়েছিস, আলাদা প্রাইভেসি আছে, এই জন্যই তো। তারা চুপ করে আছে, কোনো উত্তর দিল না। তারাকে চুপ থাকতে দেখে নয়নের রাগ বেড়ে গেল। ধমক দিয়ে বলে উঠল, কিছু জিজ্ঞেস করেছি আমি। কথাটা খুব জোরে বলেছে নয়ন। তারা ভয় পেয়ে গেল, আমতা আমতা করে বলল, কি বলবো? নয়নের ইচ্ছে করছে তারার গালে কয়েকটা থাপ্পড় মারতে। নিজের রাগটা দুহাত মুষ্টিবদ্ধ করে নিল, জোরে দীর্ঘশ্বাস ছাড়ল, নিজে নিজে বলে উঠল, শান্ত, শান্ত, শান্ত। তারপর একটা চেয়ার টেনে তারার মুখোমুখি হয়ে বসল। তারাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, যা জিজ্ঞেস করব শুধু তার উত্তর দিবি চুপচাপ, বুঝতে পেরেছিস? তারা মাথা নাড়ালো। নয়ন শান্ত কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, তুই কি এখনো ছোট নাকি অ্যাডাল্ট? আমি যথেষ্ট অ্যাডাল্ট। বেশ, তোকে আলাদা রুম কেন দেওয়া হয়েছে? আমার প্রাইভেসি মেইনটেইন করার জন্য। বেশ, তাহলে তোর প্রাইভেসি মেইনটেইন করার জন্য কি রুমের দরজা সবসময় আনলক করে রাখা উচিত? না, সবসময় তো আমি আমি যা প্রশ্ন করব শুধু এইটুকুরই উত্তর দিবি। তারা মাথা নাড়িয়ে সম্মতি দিল। নয়ন প্রশ্ন করল, তুই কি সবসময় দরজা লক করে রাখিস? না। কেন? তারা চুপ করে রইল, উত্তর দিল না। নয়ন রাগে সামনে থাকা টি টেবিলের হাত দিয়ে জোরে আঘাত করল, চেঁচিয়ে বলল, অ্যান্সার মি। তারা ভয়ের তো স্বরে আমতা আমতা করে বলল, আমি বুঝতে পারিনি নয়ন ভাই। নয়ন এবার রাগে দাঁড়িয়ে পড়ল, টেবিলটায় লাথি মেরে চিৎকার করে বলে উঠল, বুঝতে পারিনি মাই ফুড। কি বুঝতে পারিসনি তুই? তোর এই কাজিন তোকে পছন্দ করে, ভালোবাসে, এটা তুই জানতি না? এটা বুঝিসনি? সে কেমন এটা তো অ্যাটলিস্ট জানতি। সে তোর ক্ষতি করতে পারে এটাও তোর অজানা নয়। তাহলে নিজেকে সেফ রাখতে পারিসনি কেন? হোয়াই? তারা ভয়ে জবুতবু হয়ে আছে। নয়ন একটু থেমে আবার প্রশ্ন করতে লাগলো, একটা ছেলে তোর রুমে গিয়ে ক্যামেরা সেট করে চলে আসলো, এটা তুই বুঝতে পারলি না, জানলি না? বেশ, মেনে নিলাম। একটা ছেলে তোর রুমে গিয়ে তোরই বিছানায় শুয়ে পড়ল, তা আবার তোকে জড়িয়ে ধরে, এটা কি মেনে নেওয়া সম্ভব? তারা চুপ করে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, অপরাধবোধে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সত্যি তো, আজকে যা হচ্ছে সব তারার বোকামির ফল। তারা যদি আগে নয়নকে সব বলে দিত তাহলে তো কিছু হতো না। কিন্তু ফাহিম যে নয়নকে নিয়েও হুমকি দিয়েছিল, ওই ভয়টাই তারাকে সব থেকে বেশি পেয়েছিল। নয়নকে হাজারবার বলতে গিয়ে বলা হয়ে ওঠেনি। ফাহিম নিজের স্বার্থ হাসিল করার জন্য সব করতে পারে। কয়েকদিন আগে তারাকে বিশ্বাস করানোর জন্য নয়নের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট অবধি করিয়েছিল। তাই তো তারা চুপ করে সব মেনে নিয়েছে। এই কথাটা যদি নয়ন জানে তাহলে শিওর তারাকে থাপ্পড় মারবে আরও কয়েকটা। তারা জানে নয়ন এসব কিছুকে পরোয়া করে না, কখনো করবেও না। তারার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল, আজকে সবার সাথে আনন্দে মেতে থাকার কথা ছিল। কিন্তু জীবনটা একদিনেই কেমন পাল্টে গেল, সব এলোমেলো হয়ে গেল। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট যে তীব্র। তারা শব্দ করে কান্না করে উঠল। নয়ন কিছুটা ভড়কে গেল। তারার সামনে হাঁটু ভেঙে বসে কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদছিস কেন বলদ? ভয় পাচ্ছিস? তারা মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। নয়ন এবার হাসল। তারার দুই গালে হাত রেখে শান্ত স্বরে বলল, তোর নয়ন ভাই আছে না, একদম ভয় পাস না। কিছু হবে না বাবু, কান্না করিস না সোনা, সব ঠিক করে দেব, সব কিছু আগের মতো করে দেব। তোর গায়ে যে কলঙ্ক লেগেছে তা আমি ভালোবাসা দিয়ে মুছে দেব। কান্না বন্ধ কর তারও। এবার তারা আরো জোরে কান্না করে উঠল। কতদিন পর নয়নের মুখে তারও ডাকটা শুনেছে। গত কয়েকদিন ধরে ফাহিমের সাথে তারার বেশি মেলামেশার জন্য নয়ন অভিমানে তারার সাথে প্রায় কথা বলাই বন্ধ করে দিয়েছিল। তারার ইচ্ছে করছে নয়নকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে, কিন্তু নয়ন যদি রেগে যায়, এই ভয়ে চুপ করে রইল। ইচ্ছেটাকে দমিয়ে রাখল। নয়ন তারার মাথায় হাত রাখল, আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, কান্না অফ করতে বলেছি তারও, প্লিজ কান্না করিস না, তোর কান্না যে আমার সহ্য হয় না। নয়নের কণ্ঠে অসহায়ত্ব প্রকাশ পেল। তারা অশ্রুসিক্ত চোখে তাকালো নয়নের দিকে। নয়ন জিজ্ঞেস করল, কেন কাঁদছিস? সব ঠিক করে দিব প্রমিস, কাঁদিস না সোনা। তারা কাঁদতে কাঁদতে বলল, ফাহিম ভাই আমার সাথে, বলে আবার কান্না করে দিল। নয়নের বুকটা ধক করে উঠল, গলা ভয়ে শুকিয়ে আসলো। যাকে ছোট থেকে এত যত্ন করে বড় করলো, যত্ন করে নিজের বুকে রাখলো, সেই তারাকে অন্য কেউ ছুঁয়েছে? তবে কি ফাহিম তারার সাথে আরো খারাপ কিছু করেছে? ফাহিম কি তোর সাথে ফিজিক্যালি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে? তারা তারা চমকে তাকালো।
অসহায়ের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্ত স্বরে উত্তর দিল, ঘনিষ্ঠ কিছু হয়নি, কিন্তু সে আমাকে ব্যাড টাচ করেছে। কথাটা শুনে নয়নের হাত দুটো তারার গাল থেকে সরে আসলো। কিছুক্ষণ চুপ করে থেকে নয়ন দাঁড়িয়ে পড়ল, তারার থেকে পিছিয়ে গেল। তা দেখে তারার বুকের ভেতরটা কেঁপে উঠল। নয়নকে সরে আসতে দেখে তারা শব্দ করে কান্না করে উঠল। উঠে এসে নয়নের হাত দুটো আঁকড়ে ধরে বলতে লাগলো, প্লিজ, আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি। আমার তোমাকে আগেই সবকিছু জানানো উচিত ছিল। আমি তা করিনি, এটা আমার ভুল। সবকিছু আমার ভুলে হয়েছে। আমার ভুলের জন্যই এতগুলো মানুষ সাফার করছে। আমি সব মেনে নিচ্ছি, কিন্তু তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তারা এক নাগাড়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে উঠল। নয়নের দৃষ্টি অন্যদিকে, চেহারা কাঠিন্যের ছাপ স্পষ্ট। তারার কথা শেষ হতেই নয়ন হাত ছাড়িয়ে নিল। তারা অবাক চোখে তাকালো নয়নের দিকে। তাহলে কি ফাহিম তারাকে ব্যাড টাচ করেছে বলে? নয়ন ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে। তারার গলায় কান্নাগুলো জট পাকিয়ে আসলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কণ্ঠস্বর থেকেও একটা শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল তারা। অবাক পানে চেয়ে আছে শুধু নয়নের দিকে। অবাক স্বরে বলে উঠল, তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে কেন নিচ্ছ নয়ন ভাই? নয়ন চুপ রইল, কোনো উত্তর দিল না। তারা এবার নয়নের দিকে তাকিয়ে হাসল। কেন হাসল জানে না। এ হাসি খুশি নয়, আবার দুঃখের নয়। এটা তাচ্ছিলের হাসি। তারা নিজের উপর ঘৃণা হচ্ছে। ফাহিমের হাতের ছোঁয়া মনে পড়তেই শরীর শিউরে উঠল। নয়নের মুখটা হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, আমার দিকে তাকাতে ঘৃণা হচ্ছে নয়ন ভাই? নয়ন অবাক চাহনে নিক্ষেপ করল তারার দিকে। ভ্রুযুগল কোচকে তাকিয়ে বলল, মানে? তারা আগিয়ে নেয় হাসল। বলল, অবশ্য ঘৃণা খবরই কথা। আমার মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। আমি ভালোবাসা ডিজার্ভ করি না, তাই না নয়ন ভাই? নয়ন বুঝতে পারল তারা কষ্টে থেকে কথাগুলো বলছে। তাই তারাকে শান্ত করতে তারার গালে হাত রেখে শান্ত স্বরে বলল, এসব কি বলছিস তুই? একদমই সব ফালতু চিন্তা ভাবনা মাথায় আনবি না। তারা নয়নের চোখে চোখ রাখল। পরক্ষণে নয়নের হাত দুটো ছিটকে বলে উঠল, একদম ছবি না আমাকে, একদম না। আমি খারাপ। আমার শরীরে পরপুরুষের বিশ্রী ছোঁয়া লেগে আছে। একটা ছেলের সাথে একই রুমে, একই বিছানায় ছিলাম। অপবিত্র আমি, কলঙ্কিত হয়ে গেছি। আমাকে তুমি ছবি না। আমার মতো চরিত্রহীন, নির্লজ্জ মেয়েকে ছুঁয়ে তোমার হাত নষ্ট করো না নয়ন ভাই। আমা। তারার সম্পূর্ণ কথা শেষ না হতেই নয়ন তারার গালে থাপ্পড় বসিয়ে দিল। গায়ের সমস্ত জোর দিয়ে থাপ্পড় মেরেছে। ব্যথায় ডান পাশটা চিনচিন করে উঠল, মাথার মধ্যে ঘুরছে। নয়ন থাপ্পড় মেরে তারাকে বুকের সাথে মিশিয়ে নিল। তারার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে উঠল, আর একবার যদি নিজেকে বাজে কথা বলেছিস, তাহলে আমার থেকে বেশি খারাপ কেউ হবে না। তারা থামবার পাত্রী না। নয়নকে দুই হাতে ঠেলে সরিয়ে দিতে দিতে বলতে লাগলো, আমাকে ছাড়ো। আমাকে ছুবে না তুমি। ছেড়ে দাও আমাকে। আমি এত কলঙ্ক নিয়ে কি করে বাঁচব? আমাকে সবাই চরিত্রহীন মেয়ে বলেই জানে। আমার জন্য আমার বাবা এখন বাইরে মুখ দেখাতে পারবে না। সবাই বাবাকে দেখলেই বলবে, আহসান সাহেবের ছোট মেয়ে চরিত্রহীন। এত অপমান, লাঞ্ছনা, কলঙ্ক নিয়ে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারবো না নয়ন ভাই। আমি মরে যাব। যতবার ফাহিম ভাইয়ের বৃষ্টি ছোঁয়ার কথা মনে পড়ে, ততবার আমি ঘৃণা, লজ্জায় কুঁকড়ে যাই। এত এত যন্ত্রণা নিয়ে আমি বাঁচব কিভাবে? কাঁদতে কাঁদতে তারার হিচকি উঠে গেছে। নয়নের চোখের কোণেও পানি। তারাকে শান্ত করতে নয়ন আরো শক্ত করে তারাকে আঁকড়ে ধরল। এবার তারা নয়নের শার্ট দুই হাতে খামচে ধরে শব্দ করে কান্না করতে লাগলো। নয়ন তারার মাথায় হাত বুলিয়ে বলল, অন্য একজন তোকে বাজেভাবে শুয়েছে বলে তুই বাজে হয়ে গেছিস, অপবিত্র হয়ে গেছিস। কে বলল তোকে? তারা ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আজকে থেকে সবাই তাই বলবে। নয়ন দুই হাতে তারার চোখের পানিটুকু মুছে দিল। তারার গালে আলতো করে হাত রাখল। বলল, আমার দিকে তাকা। তারা আঁখি তুলে তাকালো। নয়ন অশ্রুসিক্ত সেই আঁখি পানে চেয়ে বলে উঠল, তোকে অন্য কেউ ছুঁয়েছে তো কি হয়েছে? অন্য একজনের স্পর্শে তুই বাজে হয়ে যাবি? কখনোই না। আমার তারও আমার স্পর্শ ছাড়া সর্বদাই কুমারী। বলেই নয়ন তারার কপালে চুমু খেল। তারা খুশিতে ডুকরে কেঁদে উঠে নয়নকে জড়িয়ে ধরল। কিছুক্ষণের নীরবতা ভেঙে নয়ন বলে উঠল, চল আমার সাথে। বলেই নয়ন তারার হাত ধরে হাঁটা শুরু করল। মাঝপথে থেমে গিয়ে প্রশ্ন করল, জিজ্ঞেস করলি না কোথায় যাচ্ছি? তারা হাসল, বলল, আপনার উপর আমার ভরসা আছে। নয়ন প্রত্যুত্তরে হাসল।
ড্রয়িং রুমে গিয়ে জাহানারা বেগমকে দেখতে পেয়ে সোজা বলে উঠল, আম্মু, আমি তারাকে বিয়ে করব, আজ, এখন, এই সময়ে। নয়নের কথা শুনে জাহানারা বেগম আর তারা দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জাহানারা বেগম পাউরুটিতে জেলি মাখছিলেন। নয়নের কথা শুনে হাত থেমে গেল। বিস্মিত স্বরে বললেন, কি বললি? আমি তারাকে বিয়ে করব। জাহানারা বেগমের হুঁশ আসলো। জোরে বলে উঠলেন, কি বলছিস তুই? বিয়ে করবি মানে? বিয়ে কি ছেলে খেলা নাকি? নয়ন পাত্তা দিল না সেসব কথাই। নিজের মতো করে বলে উঠল, তুমি তারাকে ভালোবাসো আম্মু? এটা কেমন প্রশ্ন? তার আমার মেয়ের মতো। ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাহলে তার আর ক্ষতি হোক, তা কি তুমি চাও? জাহানারা বেগম থেমে গেলেন, উত্তর দিলেন না। নয়ন পুনরায় প্রশ্ন করল, ফাহিমের সাথে বিয়ে করে মেয়েটার জীবন নষ্ট হোক, তা কি তুমি চাও? এবারও তিনি চুপ করে রইলেন। নয়ন মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার ছেলে তোমার মাথা নিচু করবে না আম্মু। একটু ভরসা করো আমাকে। আমি তোমার সম্মান নষ্ট হতে দিব না। তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে আমি এক পাও এগিয়ে যেতে পারবো না আম্মু। থাকবেন আমার পাশে? জাহানারা বেগম ছেলের কথায় ভরসা খুঁজে পেলেন। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, থাকব। তুই ছাড়া আমার ভরসা করার কেউ নেই আর। তাহলে আমি যা করব ভেবে নাও, সবার ভালোর জন্যই করব। তারা দরজায় কলিং বেল বাজাতেই তনয়া এসে দরজা খুলে দিল। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বলল, কোথায় গিয়েছিলি তুই? সবাই কত চিন্তা করছি জানিস? তারা হাসল। তাচ্ছিলের স্বরে বলল, এ বাড়িতে তুমি ছাড়া আমাকে নিয়ে চিন্তা করার কেউ নেই এখন, বলে তনয়াকে পাশ কাটিয়ে ভেতরে চলে আসলো। তনয়া দীর্ঘশ্বাস ছেড়ে দরজা আটকে দিতে দিতে বলল, তাহলে আমাকে বলে যাওয়া উচিত ছিল তোর। না হলে বাড়ির বাইরে পা রাখবি না। আশেপাশের মানুষ দেখলে কথা শোনাতে একবারও ভাববি না। তারা আগের ন্যায় হেসে জবাব দিল, দোষ করলে কথা শোনাবে, এটাই স্বাভাবিক। এত কিছু গায়ে মাখানোর সময় নেই আমার। তনয়া আর কথা বাড়াল না। জিজ্ঞেস করল, এতক্ষণ কোথায় ছিলি তুই? তারা কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে রিমা বেগম বলে উঠলেন, কোথায় আর যাবে? খোঁজ নিয়ে দেখো, আবার কোন ছেলের সাথে গিয়ে লেপটে ছিল। রিমা বেগমের কথা শুনে তনয়া গর্জে উঠে বলল, চাচি, এত বয়স হয়ে গেল আর এখনো ভদ্র ভাষায় কথা বলা শিখলেন না? রিমা বেগম চোখ রাঙিয়ে বললেন, তনু, তোর বোনের মতো দেখছি তোরও উন্নতি হয়েছে। বড়দের কি করে সম্মান করতে হয় জানিস না? দুদিন পর শ্বশুরবাড়ি যাবে, তাদের সাথে এভাবে আচরণ করবি নাকি? তনয়া গাছাড়া ভাবে উত্তর দিল, আমার শ্বশুরবাড়ির মানুষ আপনার মতো না চাচি। তারা যথেষ্ট রুচিশীল, ভদ্র এবং শিক্ষিত। রিমা বেগম কিছু বলে ওঠার পূর্বে তনয়া তারার হাত ধরে হনহন করে রুমের দিকে চলে গেল। আর রিমা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলেন। পরের দিন সকালে ভোরে ঘুম থেকে উঠতেই তারা ডাক পড়ল। নিচে নেমে আসতে দেখল ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। নয়ন আর জাহানারা বেগমও আছেন। তারা নেমে আসতে আহসান সাহেবের মুখ অন্ধকার হয়ে গেল। তা দেখে তারা কষ্ট পেলেও নিজেকে সামলে নিল। কাটকাট গলায় প্রশ্ন করল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে চাচ্চু? মোস্তফা সাহেব বলে উঠলেন, একটু অপেক্ষা করো, যা বলার ভাইজান বলবেন। আহসান সাহেব প্রত্যুত্তরে বলে উঠলেন, এই মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। তোদের যা কথা বলার আছে বলে নে, আমাকে এসবের মধ্যে ডাকবি না। আমি এই মেয়ের মুখ দেখতেও চাই না, বলে তিনি উঠে চলে গেলেন। তারার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। মোস্তফা সাহেব বললেন, যা হওয়ার তো হয়েই গেছে। এখন সম্মান রক্ষার্থে ফাহিমার তারার বিয়ে ঠিক করেছি আমরা সবাই মিলে। তাতে তোমাদের কারোর আপত্তি আছে? বাড়ির সবাই মোস্তফা সাহেবের সিদ্ধান্ত মেনে নিল। এবার তিনি তারাকে প্রশ্ন করলেন, তোমার কোনো আপত্তি আছে তারা মা? তারা সাথে সাথে উত্তর দিল, যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে আবার কিসের আপত্তি চাচ্ছ? তারার উত্তর শুনে মোস্তফা সাহেব আর ফাহিম দুজনেই অবাকের শেষ সীমানায় পৌঁছে গেলেন। ফাহিম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও কি ভুল শুনল? শিওর হওয়ার জন্য প্রশ্ন করল, তোর সত্যি কোনো আপত্তি নেই তারা? তারা হাসল, ঠোঁট জুড়ে হাসি, বলল, একদম না। ফাহিমের বিশ্বাস হলো না। যে মেয়ে কাল অব্দি ফাহিমকে সহ্য করতে পারছে না, সে হঠাৎ এক রাতে কি করে বদলে গেল? চলবে গল্প প্রিয় নয়নতারা। গল্পটি একটু বড় হওয়াতে 2 পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ এলো। ধন্যবাদ সবাই।